আজকে আমি ক্লাস সিক্সের আরও একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ক্লাস সিক্সের আমি যে অঙ্কগুলো আজকের ক্লাসে সমাধান করব সেটা হলো অধ্যায় 9 অর্থাৎ কোষে দেখি 9 এর 13 আগে করেছিলাম 12 পর্যন্ত অঙ্ক, 12 দাগ পর্যন্ত। আজকে করব 13, 14, 15, 16, 17 অর্থাৎ কোষে দেখি 9 এর 13 থেকে 17 দাগ পর্যন্ত অঙ্কগুলো। তো প্রথমে আমি শুরু করব আজকের ক্লাসের প্রথম অঙ্ক অর্থাৎ 13 দাগে। তোমরা প্রত্যেকে দেখবে, যারা ক্লাস সিক্সে এই ক্লাসটা তোমরা দেখবে, তোমরা প্রত্যেকে বইটা দেখবে। দেখো বলেছে, এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 60% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। দেখো একটা জিনিস তোমরা এই অঙ্কের লাইনে তোমরা দেখবে যে আমাদের স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে দিয়েছে। দেখো 80 জন ছাত্রছাত্রী মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে কত পার্সেন্ট? 60%। তাহলে 80 জনের মধ্যে পাশ করেছে কত পার্সেন্ট? 65% পাশ করেছে। তাহলে 80 জন ছাত্রছাত্রী মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে কত পার্সেন্ট? 65% ছাত্রছাত্রী। জানতে চাইছে যে তাহলে কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। দেখো অঙ্কটাকে আমরা এভাবে করব। কত দাগে? 13 দাগ। দেখো তাহলে লিখবো মোট ছাত্রছাত্রী বা মোট মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রী, বা আমরা এটা লিখব মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন ছাত্রছাত্রী। তাহলে এটা তোমাদের অঙ্কে বলে দিয়েছে যে মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন? 80 জন ছাত্রছাত্রী। এই 80 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে কত পার্সেন্ট? দেখো এখানে এটাও বলে দিয়েছে তোমাদের বইয়ে, পাশ করেছে কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করেছে? 65%। এটা পাশ করেছে। এবারে জানতে চাইছে কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে দেখো মাধ্যমিক পরীক্ষা তো দিয়েছে 80 জন, তার মধ্যে পাশ করেছে কত পার্সেন্ট? 65%। তাহলে পাশ করেছে কতজন? তাহলে পাশ করেছে কত? 80 জনের 65%। তাহলে লিখব 80 জন ছাত্রছাত্রীর 65% পাশ করেছে। তাহলে এবারে দেখো 80 জন ছাত্রছাত্রী, তাহলে 80 লিখবো। এই জন ছাত্রছাত্রীর এর কথাটার মানে কি জানো? গুণ, তাই তো। 65% মানে কি? 65/% মানে 100। ঠিক আছে, এবারে যদি কাটাকুটি করি, দেখো 65 আর 100 5 দিয়ে যদি কাটি কত হয় বলতো? 5 13 হয় 65, আর 5 20 হয় 100। ঠিক আছে, এবারে 20 আর 80 কে যদি কাটি, 20 4 কত? 4 20 হয় 80। তাহলে কত হচ্ছে? 4 13 কত? উপরে আছে 4 গুণ 13, তাহলে 4 13 কত হয়? 52 জন। 52 জন কি? ছাত্রছাত্রী। তাহলে এই হলো আমাদের আনসার। তাহলে পাশ করেছে কতজন ছাত্রছাত্রী? 52 জন ছাত্রছাত্রী পাশ করেছে। ঠিক আছে, আশা করি তোমরা 13 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো সবাই। এবারে চলে যাব আমরা এর পরের দাগের অঙ্ক অর্থাৎ 14 দাগের অঙ্ক। তো চলো আমরা শুরু করি 14 দাগের অঙ্ক।
তো এবারে আমি চলে এসেছি 14 দাগের অঙ্ক করব। দেখো 14 দাগের অঙ্ক কি বলছে, এক বিশেষ ধরনের পিতলে 70% মানে 70% তামা ও বাকিটা দস্তা আছে। ঠিক আছে, একটা পিতল আছে, বিশেষ ধরনের পিতল, সেই পিতলে তামা আছে 70% আর বাকিটা আছে দস্তা। 20 কিগ্রা একই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে সেটা বের করতে হবে। তো দেখো একটা পিতল, ধরো অঙ্কটাকে আমরা এভাবে একটু যদি বুঝি, ধরো এই একটা পিতল আছে, এটা হচ্ছে একটা পিতল, ঠিক আছে, ধরো এটা একটা পিতল, পিতল এই পিতলে তামা আর দস্তা দুটো আছে। এবারে বলেছে দেখো এই পিতলে কি কি আছে, পিতলটা তৈরি হয়েছে তামা আর দস্তা দিয়ে, তামা এবং দস্তা দুটো দিয়েই কিন্তু মানে দুটোর যোগফলে হচ্ছে তৈরি হয়েছে পিতলটা। ঠিক আছে, এবারে বলছে এই পিতলে, ধরো এই পিতলটার ওজন হচ্ছে 20 কিগ্রা, মানে এই পিতলটার যে ওজন সেটা হচ্ছে ধরো ধরে নাও 20 কিগ্রা, যেটা বইয়ে তোমাদের বলে দিয়েছে। এই পিতলটার ওজন হচ্ছে 20 কিগ্রা। এবারে এই 20 কিগ্রা পিতলে ধরো বলেছে তামা আছে 70%, মানে তামা আছে কত পার্সেন্ট, 70% হচ্ছে তামা। এবারে বাকিটা আছে কি, বাকিটা আছে দস্তা। ঠিক আছে, তাহলে বলছে 20 কিগ্রা পিতলে তাহলে কত কিগ্রা দস্তা লাগবে সেটা বের করতে হবে। দেখো খুব ভালো কথা, অঙ্কটাকে দেখো, ধরো এই একটা পিতল, এই পিতলটা তৈরি হয়েছে কি কি দিয়ে, তামা আর দস্তা দিয়ে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এই যে পিতলটা আছে এর ওজনটা কত, 20 কিগ্রা। ঠিক আছে, এই পিতলটা, এবারে এই যে পিতলটা তৈরি হয়েছে কি কি দিয়ে, তামা আর দস্তা। এবারে বলে দিয়েছে এই 20 কিগ্রা যে পিতলটা তৈরি হয়েছে এর মধ্যে তামা আছে 70%। তাহলে তোমাদেরকে আগে জানতে হবে যে এই 70% তামা মানে কত কিগ্রা তামা, সেটা জানতে হবে। তাহলে সেটা আগে তোমাদের বের করতে হবে যে এই 20 কিগ্রা পিতলে বলে দিয়েছে 70% তামা, কিন্তু 70% মানে কত কিগ্রা তামা সেটা তো তোমাদের জানতে হবে। ধরো সাপোজ যদি বেরোয় যে 20 কিগ্রা পিতলে 14 কিগ্রা তামা আছে, ধরে নাও 14 কিগ্রা তামা আছে, তাহলে এবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই যে 20 কিগ্রা পিতলে যদি 14 কিগ্রা তামা থাকে তাহলে দস্তা কত কিগ্রা রয়েছে, তোমরা কি করবে তখন 20 থেকে যেটা তামা রয়েছে সেটাকে বিয়োগ দিয়ে দেবে। মানে তোমরা কি করবে, 20 থেকে 14 কে কি করবে, বিয়োগ দিয়ে দেবে, দিলে কত, 6 কিগ্রা, মানে দস্তার পরিমাণটা তখন কত, 6 কিগ্রা। বোঝা গেছে? তো এটা মুছে দিচ্ছি, আমরা অঙ্কটাকে এভাবে করব। প্রথমে আমরা জানবো যে এই 20 কিগ্রা পিতলে তামা কতটা রয়েছে, কত কিগ্রা রয়েছে সেটা জানবো। তো তামার কত কিগ্রা তামা আছে সেটা বেরিয়ে যাওয়ার পর আমরা দস্তাটা বের করতে পারবো যে কত কিগ্রা দস্তা লাগবে। বোঝাতে পারলাম? তো চলো এবারে অঙ্কটা শুরু করি। তাহলে লিখবো মোট পিতল, মোট পিতল কতটা আছে, মোট পিতল সমান 20 কিগ্রা। এটা হচ্ছে আমার মোট পিতল। এবারে এই মোট পিতল তো 20 কিগ্রা, ঠিক আছে, এই মোট পিতলে তামা কতটা আছে, তামা আছে কত বলেছে, 70%। ঠিক আছে, এটা পার্সেন্টে বের করলাম, মানে পার্সেন্টে আছে বইয়ে। এবারে কি বের করব, 20 কিগ্রা পিতলে তামা কতটা আছে, তাহলে লিখবো 20 কিগ্রা পিতলে তামা আছে, তাহলে 20 কিগ্রা পিতলে তামা আছে কত, 20 কিগ্রার কত পার্সেন্ট তামা, 70%, তাই তো, সেটাই বলে দিয়েছে। 20 কিগ্রা পিতলে তামা কত পার্সেন্ট আছে, 70%। তাহলে 20 কিগ্রার মানে এর মানে কি গুণ, 70% মানে কি 70 বাই কত হবে, 100। এবারে যদি কাটাকুটি করি, দেখো 70-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কাটতে পারি, আবার 20-র একটা শূন্য, এর নিচে 10-এর একটা শূন্য কাটতে পারি। তাহলে পড়ে আছে কি 7 গুণ 2, নিচে 1-এর তো কোনো মূল্য থাকে না, 7 2 কত, 14 কিগ্রা।
তাহলে যেটা বলেছিলাম সেটাই বেরিয়ে গেল 14 কিগ্রা। তাহলে দেখো 20 কিগ্রা পিতলে তামা কত আছে, 14 কিগ্রা বেরোলো। এবারে যদি জানতে চাই যে দস্তা কতটা আছে, কি করবে তোমরা? 20 কিগ্রা থেকে যতটা তামা আছে বিয়োগ দিয়ে দেবে। তাহলে আমরা লিখবো দস্তা আছে 20 বিয়োগ তামার পরিমাণ 14 সমান কত, 6 কিগ্রা। তাহলে দস্তা কত কিগ্রা আছে, 6 কিগ্রা। তাহলে বেরোলো। এবারে উত্তরটা লিখবো যে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে একই রকম পিতল তৈরি করতে, তাহলে লিখবো এই রকম পিতল তৈরি করতে, এই রকম পিতল তৈরি করতে 6 কিগ্রা দস্তা লাগবে। তাহলে এই হয়ে গেল কিন্তু 14 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে যাব 15 দাগের অঙ্কে। এবারে আমি 15 দাগের অঙ্কটা করব। দেখো 15 দাগে অঙ্ক বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। দেখো অঙ্কটা বলছে চিনির দাম বেড়ে গেছে, প্রতিটা পরিবারে তো চিনি খরচা হয়। তো চিনির দাম বেড়ে যাওয়ায়, যেহেতু চিনির দাম বেড়ে গেছে, তো দাম বেড়ে গেলে কি হয়, মানুষের চাহিদা কমে যায়। যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় বাজারে, ডিম্যান্ড বাড়লে, তাহলে মানুষের কি হবে, মানে যদি ডিম্যান্ড সরি বলছি, যদি তোমার প্রাইস যদি বেড়ে যায়, যদি বাজারে যদি প্রাইস মানে দাম যদি বেড়ে যায়, তাহলে মানুষের চাহিদা কি হবে, চাহিদা আস্তে আস্তে কমে যাবে, কারণ মানুষ তো বেশি টাকা দিয়ে কিনতে পারবে না। তো এখানে চিনির দামটা কি হয়েছে, চিনির দামটা বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ায় কি হয়েছে, 4% চিনি ব্যবহার কম করছে। তাহলে 4% চিনি ব্যবহার কম করছে। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। দেখো এখন আমরা কত গ্রাম চিনি ব্যবহার করি, 625 গ্রাম, যেটা তোমাদের বলে দিয়েছি। এবারে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব জানতে চাইছি একটা উত্তর, মানে যে ওই 4% যে চিনি ব্যবহার কমাচ্ছি, কমানোর পর আমরা চিনি কতটা কম ব্যবহার করব জানতে চাইছে, এবং এটা জানতে চাইছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব সেটাও বের করতে হবে। তাহলে এখন আমরা ব্যবহার করি 625 গ্রাম, তাহলে এর ওপর কমাবো কত পার্সেন্ট, দাম বেড়ে গেছে, তাহলে এর ওপর কমাবো 4%, তাহলে 4% কমানোর পর কত গ্রাম কম ব্যবহার করব সেটা বের হয়ে যাবে। তাহলে এবারে কত গ্রাম কম ব্যবহার করব তো বেরোলো, তারপরে জানতে চাইছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। চলো অঙ্কটাকে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে সমাধান করি। প্রথম দেখো তোমরা যে লাইনটার দিকে তোমরা মনোযোগ দেবে সেটা হচ্ছে এখন আমরা কত গ্রাম চিনি ব্যবহার করি, 625 গ্রাম, এটা আমি লিখবো প্রথমে। দেখো এখন আমরা চিনি ব্যবহার করি, এখন আমরা চিনি ব্যবহার করি 625 গ্রাম। তাহলে এখন আমরা চিনি ব্যবহার করি 625 গ্রাম। এবারে বলছে চিনি ব্যবহার কমাবো কত পার্সেন্ট, 4%। তাহলে লিখবো চিনি, যেটা বইয়ে তোমাদের লেখা আছে, চিনি ব্যবহার কমাবো
এবারে ভালো করে বুঝবে। দেখো এখন আমরা চিনি ব্যবহার করি কত গ্রাম, 625 গ্রাম। কার উপর কমাবো, যে চিনিটা এখন আমরা ব্যবহার করি তার উপর কমাবো, কত পার্সেন্ট কমাবো, 4%। তাহলে এখন আমরা যে চিনিটা ব্যবহার করি 625 গ্রাম, চিনির দামটা বেড়ে যাওয়ায় আমরা চিনির ব্যবহার কমাবো কত পার্সেন্ট, 4%। তাহলে কার ওপর ব্যবহার কমাবো, যে চিনিটা আমরা এখন ব্যবহার করি তার উপরে কমাবো 4%, তাই তো? তাহলে আমরা লিখবো যে চিনি ব্যবহার কম করব, চিনি ব্যবহার কম করব সমান 625 গ্রামের 4%। চিনি ব্যবহার কম করব, তাহলে দেখো 625 তো লিখবই, এই গ্রামের মানে এর কথাটার মানে কি গুণ, 4% কথার মানে কি 4/4 কি হবে 100। এবারে দেখো ভালো করে খেয়াল করবে কিভাবে কাটবো। দেখো 4 দিয়ে যদি 100 কে কাটি, ভাগ করি, 4 কততে 100, 4 25-এ 100। এবারে যদি আমরা 625 কে 25 দিয়ে ভাগ করি কত হবে বলতো, 25 দিয়ে তোমরা ভাগ করে নেবে রাফে, 25 দুয়ে হয় 50, হ্যাঁ, 50 2 নামলো, 5-এর পরে 6 এক ঘরে, 25 5-এ হয় 125। তাহলে কত, ওপরে আছে কত 25, তাহলে 25 গ্রাম। তাহলে এটা বেরোলো চিনি ব্যবহার কত কম করব। তাহলে চিনি ব্যবহার কত কম করব, 25 গ্রাম। তাহলে আগে চিনি ব্যবহার হতো 625 গ্রাম, দাম বেড়ে যাওয়ায় চিনি ব্যবহার কমিয়েছি 4%। তাহলে কতটা কমালাম চিনি ব্যবহার, 25 গ্রাম কমালাম। কার ওপর কমলো 25 গ্রাম, আগে যতটা চিনি ব্যবহার করতাম তার উপরে কমলো 25 গ্রাম। তাহলে আগে ব্যবহার করতাম 625 গ্রাম, এখন চিনি ব্যবহার কম করছি কত গ্রাম, 25 গ্রাম। তাহলে প্রথম উত্তর জানতে চাইছে যে এখন চিনি কত কম ব্যবহার করব। তাহলে একটা লিখব, এখন চিনি 25 গ্রাম কম ব্যবহার করব। এখন চিনি 25 গ্রাম কম ব্যবহার করব। এবারে পরে আরেকটা উত্তর জানতে চাইছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। দেখো আগে প্রতিদিন করতাম কত, 625 গ্রাম, আর এখন কত কম করছি, 25 গ্রাম কম করছি। তাহলে আগে যেখানে 625 গ্রাম ব্যবহার করতাম আর এখন তো 25 গ্রাম আরো কম ব্যবহার করছি, তাহলে এখন প্রতিদিন কত ব্যবহার করব, 625 থেকে 25টা বিয়োগ করে দেবো। তাহলে লিখবো এখন প্রতিদিন চিনি ব্যবহার করব এখন প্রতিদিন চিনি ব্যবহার করব, আগে করতাম কত 625 আর এখন কতটা কমাচ্ছি 25 গ্রাম, গ্রাম সমান কত গ্রাম হবে, 600 গ্রাম। তাহলে এখন প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, 600 গ্রাম। আর কত গ্রাম কম ব্যবহার করব, 25 গ্রাম করে। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের 15 দাগের অঙ্কটা শেষ। এবারে চলে যাব আমরা 16 দাগের অঙ্কে। তবে সেই পরের অঙ্কে যাওয়ার আগে একটাই তোমাদের কাছে আমার বলার বক্তব্য, সেটা হচ্ছে যদি তোমাদের ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না। তোমরা কমেন্ট করো যে তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমরা আরো কিছু স্পেশালিটি বা বিশেষ কিছু চাও কিনা, সেটাও কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো লিখে। তোমাদের কমেন্ট যত তোমরা কমেন্ট করবে তত ভালো লাগবে। এবং যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওগুলো বা এই যে আমার ক্লাসগুলো, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ কি না। ঠিক আছে, আমি জানতে খুবই উদগ্রীব যে আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না। তো চলো আর বাড়তি কথা না, আমরা চলে যাই পরবর্তী 16 দাগের অঙ্কে। দেখো
এবারে 16 দাগের অঙ্ক কি বলছে? 16 দাগ দেখো, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি। অঙ্কটাকে একটু ভালো করে দেখবে। দেখো, অনিল বাবু বলে একজন ব্যক্তি আছেন, তার মাসিক আয়ের মানে মাসে যে টাকাটা তিনি আয় করেন তার 22% বাড়ি ভাড়া দেন। এবারে বলছে যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া মানে সমান কত টাকা দিচ্ছে? মাসিক আয়ের 22% সমান 1870 টাকা, যেটা বলে দিয়েছে। জানতে চাইছে তবে অনিল বাবুর মাসিক আয় কত। দেখো, ইনি এখানে বলে দিয়েছে যে অনিল বাবু বলে যে ব্যক্তি আছেন না, তিনি তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, কিন্তু অনিল বাবু এই ব্যক্তিটার মাসিক আয়ের কত পার্সেন্ট দিচ্ছে? 22%। কিন্তু একবারও বলে দেয়নি তার মাসিক আয়টা কত। শুধু এটুকু বলে দিয়েছে তোমাদের যে অনিল বাবু যে ব্যক্তি আছেন তার যে মাসিক আয়, মাসে যে টাকাটা ইনকাম করছেন তার 22% সমান 1870 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, কিন্তু একবারও বলে দেয়নি তার মাসিক আয়টা কত। জানতে চাইছে ওটা যে অনিল বাবুর মাসিক আয় কত। তাহলে তোমাদের কিন্তু বলে দেয়নি যে কত অনিল বাবুর মাসিক আয়, এটা তোমরা কেউ জানো না, আমিও জানি না। তাহলে ধরে নেব কি অনিল বাবুর মাসিক আয় এক্স টাকা, যেহেতু আমরা জানি না অনিল বাবুর মাসিক আয় কত। ঠিক আছে, তাহলে চলো আমরা এক্স ধরে অঙ্কটা করি। ধরি অনিল বাবুর মাসিক আয় সমান এক্স টাকা, তাহলে ধরে নিলাম। এবারে দেখো আমরা বের করব তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন কত, মাসিক আয়ের কত 22%। তাহলে বাড়ি ভাড়া দেন, তাহলে লিখবো প্রশ্নানুসারে তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন কত, মাসিক আয়ের 22% মানে 22%। তাহলে মাসিক আয় কত? এক্স। তাহলে এক্স এর কত? 22%, যেটা বলে দিয়েছে যে মাসিক আয়ে 22%। তাহলে মাসিক আয় জানি না, তাই ধরে নিলাম এক্স। তাহলে এক্স এর 22% মানে কত টাকা বলে দিয়েছে? কত টাকা? দেখো 1870 টাকা। তাহলে লিখবো 1870 টাকা। বোঝা গেছে? এবারে আমরা করব তাহলে এক্স এর মানে এক্স এর কথাটার মানে কি গুণ 22% মানে কি 22 বাই কত 100 ইকুয়াল টু 1870 টাকা। বোঝা গেছে? এইবারে দেখো, এবারে আমরা কি করব, এই 22/100 আছে না, কিসে আছে বলো তো? গুণে। আমরা এটাকে নিয়ে যাব এইদিকে সমান চিহ্নের এদিকে। তাহলে তোমরা জানো যদি সমান চিহ্নের এদিকে যোগ থাকে অপর দিকে নিয়ে গেলে বিয়োগ হয়, উল্টে যায়। গুণ থাকলে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকবে কি x ইকুয়াল টু, তাহলে এখানে আছে কি বসে 1870। হ্যাঁ, এবারে এটা যদি উল্টে যায় চলে যায় তাহলে কি হবে? এটা ভাগ হয়ে যাবে, ভাগ 22 বাই কত 100। বোঝা গেল? গুণটা চলে গেল ওদিকে মানে ভাগ হয়ে গেল। তাহলে পড়ে আছে x ইকুয়াল টু 1870, আর ভাগটা কি হবে? গুণ। গুণ হয়ে গেলে ভাগের ক্ষেত্রে সংখ্যাটাকে উল্টে যায়, তাহলে 22/100টা হয়ে যাবে 100 বাই কত 22। বোঝা গেল? এবারে যদি আমরা কাটাকুটি করি, দেখো কিভাবে করতে পারি। 2 দিয়ে করতে পারি, 2 11তে 2 11 22, আর 2 কততে 100, 2 50-এ 100। এবারে দেখো x ইকুয়াল টু কত? এবারে 1870কে আমরা একটু রাফ করে নিই। এখানে 1870কে কত দিয়ে ভাগ করব? নিচে আছে 11, তাহলে 11 দিয়ে ভাগ করি। দেখো 11 দু অঙ্কের সংখ্যা, তাহলে 11 2 হচ্ছে 22, 18 থেকে বেশি, তাহলে 11 একে কত 11, একের পরে 8 কত 7 ঘর, হাতে কিছু নেই, তাহলে এই 7 তো যাবে না, এই 7 নামাবো, 11 7 হয় 77। এবারে এই শূন্য পড়ে আছে, শূন্যটা নামাবো, 11 শূন্যতে হয় কত 0।
তাহলে 170, তাহলে কেটে দিলে কত হচ্ছে দেখো 170, ঠিক আছে। তাহলে 11 কততে 1870, 170-এ। এবারে কে কে পড়ে আছে দেখো, 170 গুণ 50, তাহলে 170-কে যদি 50 দিয়ে গুণ করি কত হবে দেখো, করে নিচ্ছি। 0 দিয়ে গুণ করলে 0 0 0, 0 7 0, 0 1 0, 5 0 0, 5 7 35-এর 5 হাতে থাকে 3, 5 1 5 আর 3 6 7 8, তাহলে 0 0 5 8, তাহলে কত 8500, তাহলে 8500 কি টাকা। এবারে দেখো এই যে এক্স, এক্স মানে কি তার মাসিক আয়টা ধরেছিলাম, তাহলে মাসিক আয়টা কত বেরোলো 8500 টাকা। এই হলো আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা লিখবো অনিল বাবুর মাসিক আয়, উত্তরটা লিখবো অতএব অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। এই হলো কিন্তু আমাদের 16 দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে যাব আজকের ক্লাসের একদম শেষ 17 দাগের অঙ্ক। তো চলো শুরু করি 17 দাগের অঙ্ক। দেখো এবারে আমি চলে এসেছি 17 দাগের একদম শেষ অঙ্কে। কি বলছে, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। দেখো তোমরা প্রথম লাইনটাকে একটু ভালো করে দেখো, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। মোট চাষের জমি, মোট যে চাষের জমি আছে পুরো জমিতে পাট চাষ করেননি, মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছে। সেই মোট চাষের জমির 55% জমি মানে কত বলে দিয়েছে দেখো, 11 বিঘা জমি চাষ করেছেন। তাহলে জানতে চাইছে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কতটা। ঠিক আগের অঙ্কটার মতো 16 দাগের মতোই করব। ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত কিন্তু বলে দেয়নি, তাহলে যেটা জানি না সেটাকে আমিও জানি না, কি ধরবো তাহলে সেটাকে এক্স ধরে নেব। তাহলে লিখবো ধরি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি সমান এক্স বিঘা, জমির পরিমাণের একক কি বিঘা। তাহলে লিখবো ইয়াসমিনা খাতুনের, ধরি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি এক্স বিঘা ধরে নিলাম। এবারে তিনি বলেছেন পাট চাষ করছেন মোট চাষের জমির 55%, তাহলে লিখবো প্রশ্নানুসারে মোট চাষের জমির 55% মানে কি, মোট চাষের জমি কত এক্স, এক্স বিঘার 55% মানে কত বলেছে, মোট চাষের জমির 55% মানে কত বলেছে তোমাদের বইয়ে 11 বিঘা। এই জমিতে তিনি পাট চাষ করেছেন। এবারে আমরা দেখো করব এক্স যেমন আছে বসবে বিঘার, এর মানে গুণ, 55% মানে কি 55 বাই কি হয় 100 সমান কি আছে 11 বিঘা যেমন আছে আমরা লিখব। এবারে তোমরা জানো যে এদিকে গুণ থাকলে যদি সমান চিহ্নের এদিকে নিয়ে যাই কি হয় উল্টে গিয়ে ভাগ হয়। তাহলে আমরা লিখবো এক্স যেমন আছে বসে থাকবে, ওদিকে 11 আছে বসলো, ভাজিতক 55/100 চলে গেল, কারণ গুণ 55/100 সমান চিহ্নের ওদিকে গেলে কি হয় ভাগ 55/100 যা আছে। এবারে এদিকে এক্স যেমন আছে বসে থাকলো,
11 লিখবো, ভাগটা গুণ করলে সংখ্যাটা উল্টে যায়, কি হবে 100 ভাগ 55 বাই 55। এবারে কাটাকুটি করলে দেখো 11 কততে 55 হয়, 11 5 এ 55, 5 কততে 100 হয়, দেখো 5 20 হয় 100, তাহলে x সমান কত 20 বিঘা। তাহলে x মানে কোনটা ধরেছিলাম, মোট চাষের জমি, তাহলে আমাদের কত বেরোলো, x এর মানটা 20 বিঘা। তাহলে এই হলো আমাদের আনসার। তাহলে উত্তরটা লিখবো ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত, 20 বিঘা। তাহলে লিখবো অতএব ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি মোট চাষের জমি 20 বিঘা। এই হলো আমাদের 17 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসের যে অঙ্কগুলো আমি করলাম মানে করালাম তোমাদের 13 থেকে 17 পর্যন্ত, আশা করি তোমরা সবাই যখন ক্লাসটা তোমাদের সামনে যাবে তোমরা সবাই বুঝতে পারবে। তাও যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থেকে থাকে, সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এটা অবশ্যই তোমরা করো, ক্লাস কেমন লাগছে, ভালো খারাপ যাই লাগুক তোমরা সেটাও কমেন্ট বক্সে জানিও। তো আজকের ক্লাস এই পর্যন্ত আমি শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।